তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে, আমার কোণ বের করতে হবে, মানে এটা কোণের পরিমাণ বের করতে হবে। এর আগে কোণের পরিমাণ দেওয়া ছিল, আমরা মান বের করেছি। এর আগে আমরা কোণের পরিমাণ দেওয়া ছিল, মান বের করেছি। আর এখন কোণ দেওয়া থাকবে 11 নম্বর অঙ্কে। কোণ দেওয়া আছে, মানে মান দেওয়া আছে, কোণ বের করতে হবে। অর্থাৎ 8 ও 11 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের 8, 9, 7 এগুলো যে করে আসছে 7, 8, 8.3 এর ঠিক এর উল্টো টপিক, তোমরা করলেই বুঝতে পারবে। যেমন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা একটু ক নাম্বারটা শুরু করি। ক নাম্বার আমার প্রশ্নে দেওয়া আছে কট আলফা। তো দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে কট আলফা সমান -√3, এটা দেওয়া আছে। অর্থাৎ কট আলফার মান √3, এটা কিন্তু আমার -√3 দেওয়া আছে। আমাকে বলেছে যে আলফার মান বের করতে। অর্থাৎ এই আলফাটা কি? আমরা জানি কটের সাথে সাইনের সাথে যাই থাকে সেটা হচ্ছে কি, কটের সাথে সাইনের সাথে যেটা হলো কোণ। কটের সাথে বা সাইনের সাথে যেটা থাকে বা ট্যানের সাথে যেটা থাকে সেটা কোণ। তাই আলফা তো কোণ, এই কোণের মানটা আমার বের করতে হবে। শর্ত দেওয়া আছে, শর্তটা কি, যে এই কোণটা কোন ঘরে, এই কোণটা হচ্ছে 3π/2 থেকে বড় এবং তোমার 2π থেকে ছোট। তাহলে আমার মনে হয় এই রেশিও দেখে তোমরা বুঝতে পারতেছো এই কোণটা কোন ঘরে। এখন আমার প্রশ্ন, এই কোণটা আসলে কোন ঘরে? 3π/2 থেকে বড়, 2π থেকে ছোট, এটা কোন ঘর বোঝায়? আপনারা কি জানেন এটা কোন ঘর বোঝায়? এটা কি মনে আছে আপনাদের? এটা কোন ঘর বোঝায়? 3π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট, এটা কিন্তু আমাকে বোঝায় চতুর্থ ঘর। এটা কিন্তু আমার প্রথমে এই রেশিও দেখে বুঝতে হবে এই কোণটা চতুর্থ ঘরে অবস্থিত। আরেকটা কথা, স্যাররা যদি ভুল করে, মাঝে মাঝে স্যাররা কিন্তু ভুল করে ফেলে বা কনফিউশন করার জন্য ভুল দেয়। কি করে? যেমন এটা কোন ঘর, এটা দ্বারা চতুর্থ ঘর বোঝায়, কিন্তু চতুর্থ ঘরে কটের মান কত? চতুর্থ ঘরে কটের মান হচ্ছে ঋণাত্মক, তাই কিন্তু ঋণাত্মক আছে। অর্থাৎ এটা কিন্তু ভুল নাই প্রশ্নে। মাঝে মাঝে স্যাররা কি করে, এখানে ভুলে প্রিন্টিং মিস্টেক হয়, অনেকে অঙ্ক করে ফেলে। কিন্তু দেওয়া হচ্ছে চতুর্থ ঘর, সেখানে যদি কট পজিটিভ থাকতো তাহলে কিন্তু আমার দুইটা জিনিসটা মিলতো না। এক হচ্ছে দেওয়া আছে চতুর্থ ঘর, 2 নম্বর দেওয়া আছে কট কি পজিটিভ। তো চতুর্থ ঘরে কি কট পজিটিভ হতে পারে? কখনোই কিন্তু চতুর্থ ঘরে কট পজিটিভ হতে পারে না। তো সেক্ষেত্রে প্রশ্ন ভুল হয় এখানে চতুর্থ ঘর হবে না, না হয় এখানে পজিটিভ হবে। এখন দেখো এখানে আছে আলফা এর অবস্থান চতুর্থ ঘরে এবং আছে কটের মান মাইনাস, তার মানে দুটো কিন্তু একই শর্ত মেনে চলে, কারণ চতুর্থ ঘরে কট কি মাইনাস। এইটা হচ্ছে প্রথম প্রশ্ন বোঝা। এরপরে যাচ্ছি আমরা সবাই জানি √3 কট কতর মান √3, বলেন তো কট কত মান √3, বা কট আলফা সমান মাইনাস কট, মাইনাস কিন্তু থেকে যাবে কারণ আমি এখনো মাইনাসের কাজ করতেছি না, আমি জাস্ট √3 এর মানটা বলবো। বলো কট কতর মান √3? অনেকে পারতেছে না, তারা ক্যালকুলেটরে 1 ভাগ tan ইনভার্স দিতে পারো। থ্যাংক ইউ যারা পেরেছে। 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি মান পাই দিয়ে প্রকাশ করলে π/6 হয়। ঠিক আছে, কট আলফা মাইনাস √3 হচ্ছে এই √3 পরিবর্তে আমরা কট π/6 লিখতে পারি। অনেকে বলতে পারে স্যার কেন লিখলেন? আমি আবার তাদের বুঝাই ছোটবেলার অঙ্ক থেকে, 3 + 2 = 5। কেন সমান চিহ্ন দিয়েছে? কারণ 3 আর 2 এর পরিবর্তে, যোগের পরিবর্তে 5 লিখতে পারো, তাই √3 এর পরিবর্তে আমি কট 30 ডিগ্রি লিখতে পারি। অনেকে প্রশ্ন করতে পারে স্যার আপনি কট 30 ডিগ্রি লিখেছেন, আপনি tan 60 ডিগ্রি লেখেন, তাও তো লিখতে পারতেন। হ্যাঁ, tan 60 ডিগ্রিও আমি লিখতে পারতাম, কিন্তু লিখি না কারণ এই পাশে আছে আমার কট, এই পাশে tan হয়ে যায়, তো ত্রিকোণমিতিক অনুপাত বিপরীত হয়ে গেল, আর বিপরীত হলে তখন আমি বাদ দিতে পারবো না। প্রশ্ন আসতে পারে কি বাদ দিতে চাচ্ছেন? এইটাই বাদ দিতে চাচ্ছি। যদি দেখো সাপোজ sin আলফা সমান আমি যদি বলি sin 30, অর্থাৎ sin π/6, তাহলে sin sin বাদ দিয়ে আলফা সমান π/6 বলা যাবে। এখানে এই বাদ দেওয়া মানে আবার এটা বুঝো না যে ভাগ করতেছি, কারণ এটা কিন্তু গুণ আকারে না, এটা কিন্তু গুণের তুলনা করতেছি। তুলনা করা মানে কি, যদি কোনো কোণের চলক দেওয়া থাকে sin θ সমান sin 90, তাহলে থিটা অবশ্যই 90 হবে। ঠিক আছে, এটা তুলনা করা, এই দুটোর মধ্যে তুলনা করে তখন
আলফা সমান পাই/6 লেখা হয়েছে। আশা করি আপনার জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো আমি এই জন্য কট দিয়েছি কারণ আমি উভয় পক্ষে কট কট বাদ দিব। তো কট কট বাদ দেওয়ার জন্য আরো একটা ধাপ আমার অতিক্রম করতে হবে। কি ধাপ? যে এখানে কিন্তু মাইনাস নাই, কিন্তু এখানে মাইনাস আছে। তো এই মাইনাসটার কাজটা কি? মাইনাসটার কাজ হচ্ছে এই যে রেশিও অর্থাৎ তৃতীয় ঘরে যাব। তৃতীয় ঘরে গেলে এই মাইনাসটা আমি বাদ দিতে পারবো। তো তৃতীয় ঘরে যাওয়ার নিয়ম কি? তৃতীয় ঘরের যাওয়ার নিয়ম হচ্ছে দুটো। একটা হচ্ছে আমার এই 3π/2 এর সাথে যোগ করলে তৃতীয় ঘরে যাওয়া যায়। এই 3π/2 এর সাথে যোগ করলে তৃতীয় ঘরে যাওয়া যায়। আবার 2π থেকে বিয়োগ করলেও তৃতীয় ঘরে যাওয়া যায়। আমি আবার বলতেছি 3π/2 এর সাথে যোগ করলে তৃতীয় ঘরে যাওয়া যায়। আবার 2π থেকে বিয়োগ করলেও তৃতীয় ঘরে ফিরে তৃতীয় ঘর না, চতুর্থ ঘর। 2π থেকে বিয়োগ করলে চতুর্থ ঘরে চলে আসি, 3π/2 এর সাথে যোগ করলে চতুর্থ ঘরে চলে যায়। তো দুইটা শর্ত, একটা হচ্ছে এটার সাথে যোগ করলেও সামনে যাব, আবার এটা থেকে বিয়োগ করলেও সামনে যাব। এখানে আমি চলে আসবো এই দুটো থেকে যোগ বিয়োগ করলে। কিন্তু এটা থেকে যোগ করতে যাব না। কেন যাব না? কারণ যদি আমি 3 অর্থাৎ এখানে বেজোড় সংখ্যা π/2 এর বেজোড় অর্থাৎ কট কিন্তু ট্যান হয়ে যাবে তখন। যদি আমি এই কথাটা লিখি যে cot 3π/2 প্লাস π/6, এটা ঠিক চতুর্থ ঘরে গেল, কিন্তু কট কিন্তু আর কট থাকবে না। কটে কট থাকবে? মনে আছে কথাটা? এটা আমি চতুর্থ ঘরে পৌঁছেছি, কিন্তু এটা আমার কট থাকবে না, হয়ে যাবে ট্যান। কিন্তু আমার এমন ভাবে রাখতে হবে যাতে কট কোনো পরিবর্তন না হয়। কারণ কট পরিবর্তন বলতে আমি উভয় পক্ষে তুলনা করে কট বাদ দিতে পারবো না। এজন্য এই জাতীয় অঙ্ক অর্থাৎ যে অঙ্কে কোণ বের করতে বলবে সেই অঙ্কে অলওয়েজ তোমরা পাই ও 2π নিয়ে কাজ করবা। কিরকম? যদি তোমার দ্বিতীয় ঘরে যেতে হয় তাহলে পাই থেকে বিয়োগ করবা, লিখতে পারো, সবাই লিখে নিতে পারো। অলওয়েজ কোণ বের করতে বললে অর্থাৎ থিটা বা আলফা এগুলো বের করতে বললে আমরা পাই অথবা 2π নিয়ে কাজ করব। তার মানে আমি যদি কোনো অঙ্কে বলি যে দ্বিতীয় ঘরে কিভাবে যাবে, তখন বলবে স্যার পাই থেকে বিয়োগ করব। তৃতীয় ঘরে কিভাবে যাবে, তখন বলবে স্যার পাই থেকে আমরা কি করব, পাই এর সাথে যোগ করব থিটা, তাহলে তৃতীয় ঘরে। চতুর্থ ঘরে কিভাবে যাবে, স্যার 2π থেকে বিয়োগ করব। প্রথম ঘরে কিভাবে যাবে, যদি রেশিওটা 2π থেকে বড় হয় তাহলে বলবে 2π এর সাথে যোগ করব। আর যদি রেশিওটা 2π থেকে ছোট হয় তাহলে বলবো স্যার কিছুই করতে হবে না, আমি এমনি প্রথম ঘরেই থাকবো, কারণ আমার যতগুলো মান জানা আছে সবগুলো 0 থেকে 90 এর মধ্যে। আমি কথাটা কি বুঝাতে পারছি কিনা? আমি আবার ক্লিয়ারলি বলি, যখন কোণ বের করতে বলবে, কি বের করতে বলবে? কোণ। দয়া করে বই খাতা নিয়ে বসেন, দয়া করে খাতা পেন্সিল নিয়ে বসেন, ঠিক আছে? কেউ দয়া করে খাতা পেন্সিল বাদ দিয়ে আপনারা অন্য কিছু নিয়ে বসেন না যে মোবাইল টেপাটেপি করছেন, খেয়াল করতেছেন না, তাহলে কিন্তু কিছু মাথায় ঢুকবে না। কোণ বের করতে বললে কোন ঘরে যাবে সেই ঘরের কাজগুলো আমরা সবসময় পাই ও 2π নিয়ে কাজ করব। বলতে পারো স্যার কেন π/2 নিয়ে কাজ করলে কি সমস্যা? সমস্যা হচ্ছে π/2 থেকে স্যার যোগ করলে তো দ্বিতীয় ঘরে যাওয়া যায়, কেন আমি π/2 সাথে যোগ করব না? কারণ এই π/2 হচ্ছে n এর মান এখানে বিজোড়, কারণ 90 এর সাথে কোনো সংখ্যা নাই, তার মানে 1, আর 1 কি বিজোড়, আর বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়। আর এজন্যই আমি π/2 অথবা 3π/2 নিয়ে কোণ যখন বের করতে বলবে তখন এদের নিয়ে কাজ করব না, অর্থাৎ এদের নিয়ে আমি কোনো ঘরে যাওয়ার চেষ্টা করব না। আমি চেষ্টা করব সবসময় পাই ও 2π নিয়ে। পাই নিয়ে কয়টা ঘরে যেতে পারবো? দুইটা ঘরে। কিভাবে? পাই থেকে বিয়োগ করলে দ্বিতীয় ঘর, পাই এর সাথে যোগ করলে তৃতীয় ঘর। 2π থেকে একটা ঘর, শুধু চতুর্থ ঘর 2π থেকে বিয়োগ করলে। যদি রেশিওটা 2π থেকে বড় হয়, যেমন 2π থেকে বড় 3π থেকে ছোট, যখন এরকম থাকবে তখন প্রথম ঘরে যেতে হলে 2π এর সাথে যোগ করব। আশা করি এরপর ক্লিয়ার কথা আপনাদের আর বলা লাগবে না, আপনারা বুঝে গেছেন। তো আমি এখন অঙ্কে চলে যাচ্ছি। তো অঙ্কে আমরা চলে যাওয়ার ক্ষেত্রে যে কথাটা আমি বলতে চাচ্ছি একটু ভালো করে খেয়াল করেন, সেই কথাটা হচ্ছে এই যে আমি কট উভয় পক্ষে পেয়ে গেলাম, কিন্তু কেন আমার এখন উভয় পক্ষে কট বাদ দিতে পারতেছি না? এই জন্য বাদ দিতে পারতেছি না কারণ আমার ওই মাইনাসটা কিন্তু
রাখতে পারবো না, মাইনাসটাও আমার সরাতে হবে। তো মাইনাসটা সরাবো কি হবে, চতুর্থ ঘরে গেলে মাইনাস এমনি নাই হয়ে যাবে। কেন, কারণ চতুর্থ ঘরে কট নিজেই মাইনাস, যেটি বলাই আছে আমার এখানে, কিন্তু আমি রেশিও থেকে বুঝে গেছি যে এই আলফা এর অবস্থান চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে আমি যাবো কিভাবে, চতুর্থ ঘরে যাবো হচ্ছে 2 পাই থেকে বিয়োগ, তার মানে এটাকে আমি লিখতে পারি কট 2 পাই মাইনাস পাই বাই 6, আর এই পাশে কট আলফাই রইল। অনেকের কাছে প্রশ্ন, স্যার কিভাবে আপনি হঠাৎ করে 2 পাই পেয়ে গেলেন? সবাই একটু আগের অঙ্ক 8 নাম্বার ও 9 নাম্বার মনে করার চেষ্টা করো। 8 নাম্বার ও 9 নম্বর অঙ্কে তোমরা প্রথমে থিটাকে এখানে ভাঙাইতা, ভাঙায়া পরে এই লাইনে যাইতা, উল্টো বললাম না, উল্টো আসতেছি আমরা, তখন তোমরা করতা কি 2 পাই মাইনাস লিখতা। এরপর এটা কোন ঘরে অবস্থিত, এটা চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে কট কি মাইনাস, তাই দিছো মাইনাস। এরপরে লিখতা কি থিটা কি পাই বাই 6, কারণ এই 2 পাই এর কাজে কি, 2 পাই এর কাজ হচ্ছে চতুর্থ ঘরে নিয়ে যাওয়া। মাইনাস কেন হলো, কারণ কট এখানে চতুর্থ করে কট মাইনাস, তাই মাইনাস। এরপরের লাইন তোমরা কি লিখতা, এরপরের লাইন কটের মানটা বসাই দিতা আর মাইনাস থেকে যাইতো। ঠিক এখন তো ঠিক উল্টো করতেছো। উল্টো বলতে কোণের অবস্থান বের করতে হবে, যেহেতু দেওয়া আছে কোণের অবস্থান আমার তৃতীয় চতুর্ভাগে, সরি চতুর্থ চতুর্ভাগে, সেহেতু আমি জানি চতুর্থ চতুর্ভাগে কট কি মাইনাস, অর্থাৎ আমার অঙ্কের পজিশন সবই ঠিক আছে। কট কত মান √3, কট 30 ডিগ্রি মান √3, তাই আমি এখানে এইদিকে কট আলফা, এদিকে √3 পরিবর্তে কট 30 লিখলাম। এরপর কি করব, কোন চতুর্ভাগে থিটার অবস্থান হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগে, তার চতুর্থ চতুর্ভাগ যাওয়ার নিয়ম কি 2 পাই মাইনাস থিটা। এরপরে বা লেখে আমরা কি করব, কট আলফা সমান কট লসাগু করি, লসাগু করলে হবে 12 পাই মাইনাস পাই বাই 6, তাহলে আমার আসবে কট আলফা সমান কট 11 পাই বাই 6, অর্থাৎ উভয় পক্ষে কট কট বাদ দিয়ে দেই, তার মানে আলফা সমান কি, আলফা সমান হচ্ছে 11 পাই বাই 6। তো আমি আবার মনে করে দিচ্ছি, দেখেন আপনারা কিন্তু আগে 7 নম্বরে করেছিলেন, কট 11 পাই বাই 6 ছিল, তারপরে কি লিখতাম আমরা লিখতাম পাই মাইনাস পাই বাই 6, লিখে কি করতাম, এটা ভাঙানোর চেষ্টা করতাম, 6 দুগুণে 12, 12-র কাছাকাছি, তাহলে 2 পাই, এভাবে কিন্তু আমরা এইখানে ভাঙাইতাম, ভাঙায়া তারপরে আমরা কি করতাম, এটা কোন ঘরে পড়ে, চতুর্থ ঘরে, কি হবে মাইনাস হবে, কট চতুর্থ ঘরে মাইনাস। এরপরে কি করতাম, এরপরে এই থিটাটা বসাই দিতাম, এরপরে মান বসাই দিতাম, এভাবে মান বের করতাম। ঠিক এখন 11, 12, 13 এগুলো আমরা ঠিক করে উল্টো করবো, কারণ আমার এর আগে চাইছে মান, এখন চাইছে কোণের মান, মানে এই কোণটার মান কত, অর্থাৎ এই কোণটার মান কিন্তু আমি পাইছি 11 পাই বাই 6, কোণটার মান পাইছি আমি 11 পাই বাই 6। একটু তোমরা লিখতে পারো, কিরকম লিখতে পারো, যে যেহেতু কট ঋণাত্মক, এই লাইনের পর তোমরা লিখতে পারো, না লিখলেও হয়, অনেক সাল পরে লেখার দরকার নেই, তো আমি বলি এখন তোমরা লিখে দিতে পারো তীরচিহ্ন দিয়ে এখানে, যেহেতু কট আলফা ঋণাত্মক, কট আলফা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, কারণ এখানে আমি কিন্তু ঋণাত্মক পাচ্ছি, মাইনাস পেয়েছি, হ্যাঁ, কট আলফা, যেহেতু কট আলফা ঋণাত্মক, এবং ওই রেশিওটা লিখে দিবা, কি রেশিও, এই যে রেশিওটা পেয়েছো, এবং লিখে রেশিওটা লিখে দিবা 3 পাই বাই 2 গ্রেটার দ্যান আলফা গ্রেটার দ্যান 2 পাই, এটা লিখে, সুতরাং আলফার অবস্থান, আলফা এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে, আলফা এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে, এই কথাটা তুমি নালে, এখন অনেক স্যার লেখে না, অনেক স্যার লেখে, কিন্তু আমি বলবো তোমরা লিখে রাখো, কারণ তোমাদের নিয়মটা নাহলে মনে থাকবে না, যে কেন আপনি এই লাইনটা কেন লিখলেন, এই লাইনটা আপনারা দয়া করে সবাই লিখতে পারেন, আমি বক্সটা একটু উপর থেকে দেই, এই যে এই লাইনটা সবাই লিখে দিতে পারেন, যে এই লাইনটা কিভাবে, এই যে এই লাইনের পর, এই যে কট 30 ডিগ্রির পর এখানে তীর চিহ্ন দিছি না, এখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি, এখান থেকে এখানে আমি এই লাইনটা লিখতে পারি, লিখে তারপরে অতএব দিয়ে শুরু করতে পারি। মানে কেন আমি তৃতীয় চতুর্ভাগে গেলাম, আমি এটা মুখে মুখে বললাম, এটা কিন্তু তুমি এখানে এতগুলো না লিখে, যারা কম লিখতে চায়, তারা নিজেরা বুঝে, তারা জাস্ট রেশিওটা দেখাই দিলে পারে, যে যেহেতু থিটা কোন চতুর্ভাগে, এই 3 পাই বাই 2 থেকে বড়, 2 পাই থেকে ছোট, আর কিন্তু যেহেতু আপনাদের প্রথম অঙ্কটা করাচ্ছি, সেহেতু আপনারা পুরো লাইনটাই লিখে দেন। আমি আবার বলতেছি, দেওয়া আছে কট আলফা মাইনাস √3, এরপর দেওয়া আছে আলফা এর অবস্থান হচ্ছে 270 থেকে বড়, 360 থেকে ছোট,
কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ আমরা সবাই জানি। তাহলে cot কত মান √3, cot 30 ডিগ্রি মান √3 লিখে নিলাম। এটা কি ঋণাত্মক, তাহলে cot ও ঋণাত্মক, cot ও ঋণাত্মক এবং অবস্থানও কি চতুর্থ, তার মানে দুইটা দ্বারা কি বোঝাচ্ছে আলফা চতুর্থ চতুর্ভাগই হতে হবে। তো চতুর্থ চতুর্ভাগে এরপরে অতএব দিয়ে cot আলফা চতুর্থ চতুর্ভাগে যাওয়ার নিয়ম কি? 2 পাই থেকে বিয়োগ করলে চতুর্থ চতুর্ভাগে যায়। 2 পাই থেকে লসাগু করলাম 11 পাই বাই 6 পেয়ে গেলাম, উভয় পক্ষে cot cot বাদ, অতএব আলফা সমান 11 পাই বাই 6। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে করতে পারেন। খ নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, একদম ইজি খ নম্বর অঙ্কটা, কঠিন না। এবং খ নম্বরে আমি এত টাইমও নিব না, ক নম্বর যদি ভালো করে বুঝে থাকেন, অনেক টাইম কিন্তু ক নম্বরে নিয়েছি। আমার কজের মান কি ঋণাত্মক, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোন ঘরে? 90 থেকে বড়। আপনারাই বলেন 90 থেকে বড় কোন ঘর বুঝায়? 90 থেকে বড় কোন কোন ঘর হতে পারে? দ্বিতীয় ঘর হতে পারে, আর 270 থেকে ছোট তৃতীয় ঘর হতে পারে। দুইটা ঘর, কিন্তু এখানে তো দুইটা ঘর বুঝাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ঘর বুঝাচ্ছে আর তৃতীয় ঘর বুঝাচ্ছে, দুইটা ঘর। প্রথম কথা, রেশিও দিক তাকাইতে হবে, এখানে দুইটা ঘর বুঝাচ্ছে, দ্বিতীয় আর তৃতীয়। ঠিক আছে, দ্বিতীয় ঘরে cos কি? তার ঋণাত্মক, আছেও ঋণাত্মক, তার মানে ঠিক আছে। তৃতীয় ঘরে cos কি? তৃতীয় ঘরে cos ঋণাত্মক, তার মানে দুটি মানই আমার গ্রহণযোগ্য, দুটো ঘরই এখানে গ্রহণযোগ্য। সাপোজ যদি এরকম হতো যে একটা ঘরে cos ঋণাত্মক আর একটা ঘরে cos ধনাত্মক, তাহলে কিন্তু দুটো কম্পেয়ার মানে গসাগু যেমন করি না, যে কমন লসাগু দিয়ে উৎপাদক থাকতে হবে, ঠিক এখানে কমন থাকতে হবে কথা, এটা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, cos যদি সাপোজ এটা দ্বিতীয় তৃতীয় ঘর না হয়ে যদি এরকম হইতো তৃতীয় চতুর্থ ঘর হইতো, সাপোজ ধরো এটা হলো তৃতীয় চতুর্থ ঘর হয়েছে, রেশিওতে আছে পাই থেকে বড় 2 পাই থেকে ছোট, আমি ধরতে বলছি জাস্ট। কিন্তু তোমার আছে cos ঋণাত্মক, তাহলে cos কি চতুর্থ ঘরে? আমার রেশিওতে আছে তৃতীয় চতুর্থ ঘর, কিন্তু আমার শর্তে আছে cos ঋণাত্মক। cos ঋণাত্মক কোন ঘরে? cos ঋণাত্মক কিন্তু আমার তৃতীয় ঘরে, অর্থাৎ চতুর্থ ঘর আমি তখন আর নিতাম না, কমন যাইতো তৃতীয় ঘর, তাই তৃতীয় ঘর করতাম। কিন্তু এখন যেহেতু cos ঋণাত্মক দ্বিতীয় তৃতীয়তে এবং রেশিওতেও আছে দ্বিতীয় তৃতীয়, তাই কিন্তু আমি কি করি না, তাই কিন্তু আমি তোমার হচ্ছে দুটোই ঘরই এখানে গ্রহণযোগ্য হবে, দুটি ঘরই মান বের করতে হবে। প্রথম কথা এটা তোমাকে ভেবে নিবা, কারণ অঙ্ক করার সময় ভাবা কিন্তু আবার টাইম পেবা না। এরপরে cos আলফা সমান cos কয় ডিগ্রি বলো তো? cos হাফ কত ডিগ্রি কে বলতে পারো? পাই বাই 3 60 ডিগ্রি। এরপরে কি লিখবো? যেহেতু ওই লাইনটা লিখে দাও ভালো হবে, যেহেতু cos আলফা ঋণাত্মক, cos আলফা ঋণাত্মক, ঠিক আছে, যেহেতু cos আলফা ঋণাত্মক এবং রেশিও কত? পাই বাই 2 থেকে বড়, 3 পাই বাই 2 থেকে ছোট। যেহেতু cos আলফা ঋণাত্মক এবং রেশিও হচ্ছে এইটা, অর্থাৎ অতএব কি লিখবো? অতএব আলফা এর অবস্থান, আলফা এর অবস্থান কোন কোন চতুর্ভাগে? দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। আলফার অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এর আগে ছিল একটা চতুর্ভাগ, এখন দুইটা চতুর্ভাগ কেন? দেখো মজা এখনই দেখাচ্ছি। দ্বিতীয় চতুর্ভাগ, প্রথমে লিখব দ্বিতীয় চতুর্ভাগে, এটা দুইটা পার্ট করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে লিখে শুরু করলাম, এইটা যা আছে cos আলফা সমান মাইনাস cos পাই বাই 3, এটাকে লিখবো। লিখে দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে যাব? একটু আগের অঙ্কেই বলেছি, সবসময় পাই ও 2 পাই নিয়ে কাজ করব। তো দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম হচ্ছে পাই থেকে বিয়োগ, তাহলে cos আলফা cos পাই মাইনাস পাই বাই 3, কি বিয়োগ করব? ওই থিটাটা। প্রশ্ন করতে পারো, স্যার মাইনাস কোথায় গেল? আরে একটু মাথা ঘাটলি বুঝবা, মাইনাস তো দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে, অর্থাৎ 8 নম্বর বা 7 নম্বর অঙ্ক যদি হতো তাহলে এখান থেকে এখানে গেলে হঠাৎ করে মাইনাস চলে আসতো কেন? কারণ cos দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, তো সেখানে মাইনাস চলে গেছে, তাই মাইনাস কিন্তু নেই আর। বা লেখে লসাগু যদি করো, তাহলে cos আলফা সমান cos, লসাগু আমি ডাইরেক্ট করলাম, 3 থেকে 1 গেলে 2 পাই বাই 3 হয়, 2 পাই বাই 3, অর্থাৎ cos যদি বাদ দিয়ে দেই
তাহলে আলফা সমান 2π/3 একটা মান কিন্তু আমি পেয়ে গেছি। কোন ঘরের মান? এটা কোন ঘরের মান পেয়েছি? দ্বিতীয় ঘরে আলফা এর মান 2π/3। এখন আমার তৃতীয় ঘরের মান বের করতে হবে। তৃতীয় ঘরের মান কিভাবে বের করব? কে বলতে পারেন? তৃতীয় ঘরের মান আমি কিভাবে বের করব? তৃতীয় ঘরের মান হচ্ছে আমি বের করব হচ্ছে পাই এর সাথে যোগ করলে তৃতীয় ঘরে যায়, তো সেভাবে লিখবো যে তৃতীয় চতুর্ভাগে লিখে এখানে আবার কমা দিলাম cos আলফা সমান মাইনাস cos π/3 বা cos আলফা সমান cos পাই প্লাস π/3, কারণ তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস লিখতে হয়, বা cos আলফা সমান cos লসাগু করলে 3π আর 1π 4π/3, অতএব আলফা সমান 4π/3 হয়ে গেল দুটো মান। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের মান, এটা হচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগের মান, এটা তৃতীয় চতুর্ভাগের মান। এটা দ্বিতীয় চতুর্ভাগের মান আর এটা তৃতীয় চতুর্ভাগের মান। অতএব লিখে আলফা সমান 2π/3, 4π/3, এখানে দুটো মান আসছে। চারটা মানও করতে হতে পারে, আটটা মানও করতে হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ঘর অনুসারে কয়টা ঘরে পড়লো, এই রেশিও কত ঘরে বলছে সেটা অনুসারে অনেকগুলো ঘরে কিন্তু আমার মান হতে পারে। তো এই হচ্ছে আমার খ নাম্বারটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করেন। আমি আবার বলি, দেওয়া আছে sin আলফা মাইনাস √3/2, রেশিওটা আছে 90 থেকে বড়। 90 থেকে বড় বলতে কি, 90 থেকে বড় হলে দ্বিতীয় চতুর্ভাগে যাবে, আবার 200 থেকে ছোট এটা তৃতীয়, আর দ্বিতীয় তৃতীয় দুটো চতুর্ভাগে পড়ে। এখন এই মজাটা কিন্তু এখানে চলে আসলো। এর আগে যেটা বুঝাইছিলাম চিল্লাইয়া সেটা একটু ভালো করে এখন শুনেন। দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি? দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস, অর্থাৎ এই রেশিওতে বলছে আমাকে দ্বিতীয় চতুর্ভাগেও তুমি যেতে পারো, তুমি তৃতীয় চতুর্ভাগে যেতে পারো। এটা আমাকে বলে দিয়েছে যে তুমি দ্বিতীয়তেও আসো, তুমি তৃতীয়তে আসো, কোনো সমস্যা নেই, এই রেশিও বলছে। কিন্তু এখানে বলতেছে কি সাইন কি ঋণাত্মক, তো সাইন কি দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক? নো, তাহলে সাইন ঋণাত্মক কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তার মানে দুটোর মধ্যে কমন কে? তৃতীয়। তার মানে মান কিন্তু আমি তৃতীয় চতুর্ভাগে বের করব, দ্বিতীয় চতুর্ভাগে মান কিন্তু আমি বের করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমরা দেওয়া আছে লিখলাম, তো বা লিখে আমরা কি এখানে এটা লিখতে পারি যে বা sin আলফা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন কয় ডিগ্রি? সাইন √3/2 কত ডিগ্রি মনে আছে? π/3 60 ডিগ্রি। এবার কি লিখবো? যেহেতু সাইন আলফা ঋণাত্মক, যেহেতু সাইন আলফা কি ঋণাত্মক, কথাটা না লিখলেও হয়, ডাইরেক্ট লিখতে পারো যে এখানে আলফা এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে, ডাইরেক্ট লিখলে কোনো সমস্যা নাই। সাইন আলফা ঋণাত্মক এবং রেশিও কি π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, তার দুটোর মধ্যে কমন কি দাঁড়ায়? যে অতএব আলফা এর অবস্থান, সুতরাং আলফা এর অবস্থান, সুতরাং আলফা এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে আলফা এর অবস্থান। তো বলেন তৃতীয় চতুর্ভাগে কিভাবে যাব? বা এখন লেখে ওইটাকে লিখি, আমাকে তো আর লেখা দরকার নাই তৃতীয় চতুর্ভাগ, বলেই দিছি একটাই তৃতীয়, তাই ডাইরেক্ট সাইন আলফা সমান মাইনাস সাইন π/3, বা তৃতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম কি বললেন এইমাত্র? তৃতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম হচ্ছে পাই প্লাস, পাই প্লাস, অথবা পাই ও 2π নিয়ে কাজ করব, মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে সাইন পাই প্লাস π/3, পাই প্লাস π/3 লসাগু করেন, আমি ডাইরেক্ট করলাম মনে মনে, ইজি লসাগু সমান সাইন 3π আর পাই 4π, 4π/3, তাহলে আলফা এর মান কত হয়? 4π/3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটাই হচ্ছে গ নাম্বারটা।
কারো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি আবার বলতেছি, এইটাই কিন্তু অঙ্ক, ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে রেশিওতে বোঝাচ্ছে দ্বিতীয় তৃতীয় ঘর, কিন্তু আমার সাইন ঋণাত্মক কোন ঘরে? তৃতীয় ঘরে আর চতুর্থ ঘরে। সাইন ঋণাত্মক তৃতীয় চতুর্থ ঘরে, রেশিওতে বলছে দ্বিতীয় তৃতীয় ঘর। রেশিওতে বলছে, আমি আবার আসতে বলছি, রেশিওতে বলছে দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ রেশিওতে আমাকে দেওয়া আছে এই দুটো ঘর রেশিওতে, কিন্তু সাইন ঋণাত্মক হচ্ছে এই দুটো ঘর। তাহলে কমন কোন ঘর? এই ঘর কমন, তাহলে এই ঘরের মান আমার বের করতে হবে। কথা বুঝতে পারছি? তাই কিন্তু আমি লিখেছি এখানে তৃতীয় চতুর্ভাগে আলফা এর অবস্থান, আর তৃতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম হচ্ছে পাই প্লাস। আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। কোন চতুর্ভাগে পড়ে? দেওয়া আছে কট আলফা ঋণাত্মক হচ্ছে -1, এবং এখানে দেওয়া আছে পাই থেকে বড় 2 পাই থেকে ছোট। তো রেশিওতে আমি বুঝাচ্ছি কোন কোন ঘর? পাই থেকে বড় 2 পাই থেকে ছোট, কোন কোন ঘর রেশিওতে বলতে চাচ্ছি? রেশিওতে বলাই কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ঘর, সরি তৃতীয় ও চতুর্থ ঘর। রেশিওতে বলতেছে আমার তৃতীয় ও চতুর্থ, মানে পাই থেকে বড় 2 পাই থেকে ছোট। কট ঋণাত্মক কোন কোন ঘরে বলেন তো? কট ঋণাত্মক হচ্ছে দ্বিতীয় ঘরে আর চতুর্থ ঘরে। তো কমন কোন ঘর? কমন হচ্ছে চতুর্থ ঘর। তো আমরা দেওয়া আছে লিখলাম, বা লিখে কট আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কট 45 ডিগ্রি, এটা আপনারা সবাই জানেন, পাই/4। এরপরে আমি ডাইরেক্ট লিখি, এখানে আলফা এর অবস্থান, এখানে আলফা এর অবস্থান কোন চতুর্ভাগে? আলফা এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে, আলফা এর অবস্থান। ঠিক আছে, এখানে আলফা এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। এরপরে কি করতে হবে? এরপরে আমরা এটা আবার লিখব, কট আলফা সমান মাইনাস কট পাই/4, এখন দিয়ে বা অতএব দিয়ে যেটা লেখেন, বা কট আলফা সমান চতুর্থ চতুর্ভাগে যাওয়ার নিয়ম একটা, কি নিয়ম? 2 পাই থেকে বিয়োগ করতে হবে, 3 পাই/2 থেকে যোগ করতে হবে, ওটা যাবো না কারণ ওটা বিজোড়। বারবার কিন্তু কথাটা বলতেছি, তবুও দেখবো আগামী বছর আবার বলবে স্যার এই চ্যাপ্টারটা আবার রিভিশন দিয়ে দেন, কারণ বাসায় পড়বে না। এটাই হচ্ছে আমার নিয়তি, কিছু বলার নাই। 2 পাই মাইনাস পাই/4 লসাগু করি, কোথায় গেল মাইনাস? চতুর্থ চতুর্ভাগে মাইনাস খেয়ে ফেললো, ঠিক আছে, কারণ ও মাইনাস খেয়ে ফেলে। হ্যাঁ, তো বা কট আলফা সমান কট 4 দুগুণে 8 থেকে 1 গেলে 7, 7 পাই/4, অতএব আলফা ইজ ইকুয়াল টু 7 পাই/4। দেখেন কারো সমস্যা আছে কিনা এবং বুঝতে কারো কষ্ট হচ্ছে কিনা। এখানে কিন্তু একটা মানই বের হলো, আলফা ইজ ইকুয়াল টু 7 পাই/4 অ্যান্সার। ইজি, একদম ইজি। একটু বুঝতে পারলে এই অঙ্কগুলো অনেক সহজ, কিন্তু কেন যে পোলাপাইন যে টেনশন করার কিছু নাই। ঠিক আছে, 12 নম্বর আমার আগেই বলে দিয়েছে যে কোণের মানটা হবে 0 থেকে বড়, 90 থেকে ছোট। প্রথম ঘর অলওয়েজ পজিটিভ থাকবে, অর্থাৎ টেনশন করার কিছু নেই। তো আমি যাই প্রথম অঙ্কে কি দেওয়া আছে? প্রথম অঙ্কে দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা। 2, প্রথম অঙ্ক আমার দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে এর আগে ছিল এক পাশে মান, কিন্তু এখন কোনো মান নেই, উভয় পাশে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। তো সেক্ষেত্রে কি করবেন আপনারা করবেন একই অনুপাতে বানানোর চেষ্টা করবেন, হয় সাইনে বানাবেন না হয় কজে বানাবেন। যেমন এখানে দুটো অপশনই খোলা আমার কাছে, কজ স্কয়ারকেও সাইন বানানো যায়, সাইন স্কয়ারকেও কজ স্কয়ার বানানো যায়। কিন্তু যদি একটাতে স্কয়ার না থাকতো, সাপোজ এখানে যদি কজের উপরে স্কয়ার না থাকতো, তাহলে আমার সাইন স্কয়ারে কজ স্কয়ার বানাতে হতো, কারণ শুধু কজকে সাইন বানানো সম্ভব না, কজ স্কয়ার থাকতে হবে বা সাইন স্কয়ার বানাতে থাকতে হবে। অনেকে বলতে পারে কেন স্যার আমি রুট দিয়ে করব? রুট দিয়ে করতে আরো ঝামেলা বেশি, দরকার নেই ঝামেলা করার।
তো আমি এই 2 cos স্কয়ার যা আসলো তাই থাকুক সমান 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থিটা এটা লিখলাম, অর্থাৎ এই sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম। এরপরে আমি গুণ করে এক পাশে নিয়ে আসবো 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস 2। অনেকেই আমাকে বলতে পারে স্যার এত ডাইরেক্ট কেন করলেন, আপনারা বড় হয়ে গেছেন তাই করলাম। আমি আবার বলি কিভাবে করলাম, 2 1 2 আবার মাইনাস 2 cos স্কয়ার থিটা হয়, আর মাইনাস 2 cos স্কয়ার থিটা এই পাশে পাঠিয়ে দিলাম, বা 4 cos স্কয়ার থিটা হয়, তার মানে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/4। ক্যালকুলেশন যত মাথার মধ্যে বেশি করতে পারবেন ততই অঙ্ক শর্টকাট হবে, আর না হলে আপনারা বড় করে করতেই পারেন, 4 cos স্কয়ার থিটা সমান 3 লিখতে পারেন, বা cos থিটা সমান কি হবে প্লাস মাইনাস রুট ওভার 3/4। অতএব cos থিটার মান হচ্ছে দুটো, একটা হচ্ছে আমার প্লাস প্লাস মাইনাস রুট 3/2 প্লাস মাইনাস রুট 3/2 কিন্তু এখানে, ঠিক আছে। রুট 3/2 কেন, রুট 3/2 হচ্ছে 4 এর রুট 2, তাই 2টা বের হয়ে গেল। এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার এটা তো আপনি 8.2 এর অঙ্ক করছেন, আমার চাইছে কোণের মান। সমাধান মানে কি, সমাধান মানে হচ্ছে কোণের মান বা থিটার মান, কিন্তু আপনি তো 8.2 যেমন cos থিটার মান বা tan থিটার মান বের করছি সেটা করলেন। আমি কিন্তু এখন অঙ্ক শেষ করিনি, অঙ্ক আমি আরো এখন কোণের মানটা করব। কি লিখবো, হয় cos থিটা ইজ ইকুয়াল টু রুট 3/2 অথবা cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস রুট 3/2। মান কয়টা, দুটো মান, কিন্তু রেশিওতে কি বলেছে প্রথম ঘর, প্রথম ঘরে কি cos নেগেটিভ হতে পারে বলেন, তো এটা কি লিখবো, যা গ্রহণযোগ্য নয়, ওরা লিখতে ফলাই দাও না, লিখতে ফলাই না, আদর করে বলো তুমি যাও, যা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। কেন নয়, কারণ তোমার কাছে টাকা নাই, সরি, কারণ তোমার এই রেশিওতে তুমি নাই। শূন্য থেকে ওই রেশিওটা লিখে দিবা, কারণ লিখে রেশিওটা লিখে দিবা, কারণ কারণ রেশিওটা কি, শূন্য থেকে থিটা বড়, থিটা থেকে π/2 বড়, এই রেশিওটা লিখে দিলাম। তুমি গ্রহণযোগ্য নয়, তুমি বাদ, তুমি চলে যাও। তাহলে এখন আমরা কি cos রুট 3/2 কতর মান, cos কতর মান রুট 3/2 কে বলতে পারেন, স্যার cos 30 ডিগ্রির মান π/6। অতএব থিটার মান কি π/6। সমাধান করা হয়ে গেল। এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার সমাধানের ক্ষেত্রে মাঝে মাঝে দুটো মান কি আসতে পারে, হ্যাঁ আসতে পারে, থিটার মান π/6 হতে পারে, অন্য কোনো মানও হতে পারতো, যদি এখানে রেশিওটা আমি এইটা না দিয়ে, প্রথম চতুর্ভাগ না দিয়ে যদি আমি দিতাম শূন্য থেকে থিটা বড়, থিটা থেকে 2π বড়, তার মানে 4টা চতুর্ভাগে যদি দিতাম, তাহলে কিন্তু এখানের মানও গ্রহণযোগ্য হতো, এখানেও আরো মান বের হতো, কারণ cos ধনাত্মক কিন্তু শুধু প্রথম চতুর্ভাগে না, cos ধনাত্মক চতুর্থ চতুর্ভাগেও। এই অঙ্ক আপনার 13 নম্বরে পাবেন, সমস্যা নাই, 13 নম্বরে 4টা চতুর্ভাগের অঙ্কই করতে হবে। তো কোনো প্রশ্ন আছে কিনা এখানে, আর কোনো, আমাকে একটু প্রশ্ন করেন, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো কাছে। আমি আবার বলি, এখানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 2-3টে থাকবে, সবসময় প্রথম কাজ হচ্ছে একই অনুপাতে করা, নেওয়া, কনভার্ট করা সবগুলো, তারপরে যদি মিডল টার্ম যায় মিডল টার্ম, অথবা যদি যোগ বিয়োগ করতে হয়, অথবা উৎপাদক বিশ্লেষণ যেভাবে করা যায় সেভাবে করব, করে এরকম যদি দুটো উৎপাদক হইতো তাহলে হয় অথবা লিখতাম, এর উৎপাদক হয় না, এখানে ডাইরেক্ট সবই একই মান ছিল, cos স্কয়ার আছে, আর স্কয়ার মানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, যদি প্লাস মাইনাস না দেন অঙ্কে কিন্তু আপনি 0 পাবেন। তো প্লাস মাইনাস মানে একবার হচ্ছে প্লাস, একবার মাইনাস, মাইনাস গ্রহণযোগ্য নয়, কেন গ্রহণযোগ্য নয়, কারণ প্রথম চতুর্ভাগে cos ধনাত্মক। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, কোনো প্রশ্ন থাকলে বলেন।